অর্থাৎ যখন সেট পয়েন্টে পৌঁছে যাবে তখন আমরা কি করবো বলো তো? তখন একটা অ্যাকশন হবে আমাদের যে আমরা হয়তো ট্যাপটা অফ করে দিই। ঠিক না? ট্যাপ অফ করে দিলাম। তাহলে এখানে আমরা এটাকে আমি যদি ট্যাপ 1 বলি বা ভালভ 1 যদি বলি, এটাকে যদি বলি ভালভ 1, তাহলে এখানে আমাদের ভালভ 1, এখানে যদি আমরা লিখি ভালভ 1, তাহলে ভালভ 1 এখানে ওপেন রাখছি আমরা। এখানে ওপেন ওপেন সবসময় ওপেন ছিল। এখানে এসে ভালভ 1 ক্লোজড। ঠিক আছে? অর্থাৎ এই সময় আমাদের একটা অ্যাকশন হবে। এখন যদি আবার মনে করো তোমার ডিমান্ড সে ভালভ 2, মনে করো ভালভ 2 এটাকে আমরা বলতেছি ভালভ 2। এখন যদি ভালভ 2 ওপেন করে দেয় কেউ, তাহলে কি হবে? সে যখন নাকি 1 মিনিট বা যখন মনে করো 2 মিনিট, তখন কেউ আসলে ভালভ 2 টা এটা ওপেন করে দিল। ভালভ 2 টা ওপেন করে দিল। ভালভ 2 ওপেন করে দিলে কি হবে? তোমার আস্তে, আস্তে লিকুইডের লেভেল কিন্তু বাড়তে থাকবে। লিকুইডের লেভেল নেমে মনে করো ফ্রেজ। তখন কিন্তু আবার এখানে একটা এরর দেখা দিবে। তো তখন হয়তো তোমাকে আবার এই ভালভ 1 টা ওপেন করে দিতে হবে। তো ভালভ 1 ওপেন করে দিলেই তোমার কি হবে? যে এখান থেকে হয়তো আ আচ্ছা, এটা হচ্ছে আমরা 30 ই রাখি। পরে আমরা চেঞ্জ করব এটাকে। এটা 30 ই ছিল। এখন ভালভ এটা ইউরো 0 ছিল। তো তুমি এটাকে ক্লোজড অবস্থায় রাখো। ওকে? এই মুহূর্তে মনে করো তোমার এই ভালভ 2 টা ওপেন করে দিলে। তো ভালভ 2 টা ওপেন করে দিলে কি হবে? মনে করো এখানে আ যখন 10 সেক, তখন হয়তো এখান থেকে এইখানে হয়তো সেট পয়েন্ট তো 30 এ থাকবে। তখন হয়তো এখান থেকে তোমার কমে মানে প্রতি 10 সেকেন্ড হয়তো 3 করে কমে। এরকম হলে তোমার এখানে হয়ে যাবে 27, মানে হিসাবে আসবে 3। তো এটা তো ওপেন আছে। তো এইটা মনে করো ক্লোজডই আছে। এটা কোনো একটা হয়তো কন্ট্রোলার একটা লিমিট হয়তো ফিক্স করা আছে যে এইটা একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামলে, পঁচিশের নিচে নামলে ভালভ আবার ওপেন হবে। ঠিক আছে? 25 এর নিচে নামলে ভালভ হয়তো ওপেন হবে। তার মানে বুঝতেছো কিনা যে কন্ট্রোলার একটা মানে তুমি যখন ভালভ ওপেন ক্লোজ এগুলো নিজে করতেছো, তার মানে তুমি কন্ট্রোলার হিসেবে কাজ করতেছো। ঠিক আছে? তুমি কন্ট্রোলার হিসেবে কাজ করতেছো এবং এই প্রসেসটাকে তুমি কন্ট্রোল করার চেষ্টা করতেছো। প্রসেসটাকে কন্ট্রোল করা মানে হচ্ছে তুমি তোমার যে প্রসেস ভেরিয়েবলটা আছে এটা তুমি সেট পয়েন্টে রাখতে চাচ্ছ। তো তুমি এররটা সবসময় মিনিমাইজ করার চেষ্টা করতেছো। আমার কথা বুঝা গেছে কিনা? বুঝতে পারছো? যেমন এই যে আমরা যে কন্টেইনার ফিল করার কথা বললাম, তাহলে একটা কন্ট্রোল সিস্টেম আসলে কি কি থাকে? আমরা যদি এটা ব্লক ডায়াগ্রামের মধ্যে আঁকি, তাহলে এখানে একটা কন্ট্রোলার থাকে। যেমন এই ক্ষেত্রে কন্ট্রোলারটা হচ্ছে তুমি। আচ্ছা, কন্ট্রোলার যে কি করে? প্রসেসটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন অ্যাকচুয়েটরকে সে অ্যাকচুয়েটর দ্বারা আসলে প্রসেস গুলো কন্ট্রোল করে। যেমন এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়েটরটা কি ছিল? অ্যাকচুয়েটরটা ছিল একটা ভালভ। এই ভালভ ওপেন ক্লোজ করার মাধ্যমে আমরা আসলে প্রসেসটাকে কন্ট্রোল করতেছি। অর্থাৎ এই অ্যাকচুয়েটরটা একটা প্রসেসকে কন্ট্রোল করবে। যেমন আমাদের এই এক্সাম্পলে অ্যাকচুয়েটরটা হচ্ছে একটা ভালভ। এটা একটা ভালভ একটা অ্যাকচুয়েটর হিসেবে কাজ করছে। প্রসেসটা হচ্ছে লিকুইড ফিলিং এবং এই প্রসেস ভেরিয়েবলটার কি অবস্থা এটা তুমি আবার সেন্স করতেছো তোমার চোখ দ্বারা। ঠিক না? তাহলে এখানে একটা সেন্সর থাকতেছে আমাদের। তোমরা কি দেখতে সবাই আমার কথা শুনতে পাচ্ছ? অর্থাৎ প্রসেস ভেরিয়েবলটা তোমার সেন্সরের মাধ্যমে আবার কন্ট্রোলারের কাছে যাচ্ছে। অর্থাৎ তোমার ব্রেইনে আবার যাচ্ছে যে লিকুইডের লেভেলের কি অবস্থা। এবং এখানে তুমি একটা সেট পয়েন্ট দিয়ে রাখো যে এটা সেট পয়েন্ট। তুমি একটা ইনপুট দাও এবং সেট পয়েন্টটা এখান থেকে এই প্রসেস ভেরিয়েবল আর সেট পয়েন্ট মিলে কন্ট্রোলারের কাছে ইরোরটা এখান থেকে চলে যায়। এবং কন্ট্রোলার যেটা করে যে ইরোরটাকে সে মিনিমাইজ করার চেষ্টা করে। আমার কথা বুঝছো কিনা? তাহলে এইটা হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। বুঝতে পারছো? বুঝা গেছে কিনা? এটাকে ক্লোজ লুপ বলতেছি কেন? ক্লোজ লুপ বলতেছি তার কারণ হচ্ছে যে এখানে একটা ফিডব্যাক যাচ্ছে। অর্থাৎ এই প্রসেসটার কি অবস্থা, প্রসেস ভেরিয়েবলের কি অবস্থা, যে লিকুইডের লেভেলটা কত আছে এটা কিন্তু আমি প্রতিনিয়ত ফিডব্যাক পাচ্ছি যে এটা কত হচ্ছে, এটা কি কমতেছে না বাড়তেছে না, এটা কি সেট পয়েন্টের কাছাকাছি আসতেছে কিনা। সেই জিনিসটা কিন্তু আমি একটা ফিডব্যাক কন্ট্রোলের কাছে আবার পৌঁছাচ্ছি। এইজন্য এটাকে বলা হচ্ছে ক্লোজ লুপ।
ঠিক আছে, অর্থাৎ লুপটা এখানে ক্লোজ হচ্ছে। বুঝে গেছে? এই পর্যন্ত কি বুঝছো? কোনো কোশ্চেন আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন মনে করো এই সেম প্রসেসটা তোমাকে করতে হবে। সে তুমি এই লিকুইডের লেভেলটাকে, মানে তুমি এই পর্যন্ত তুমি লিকুইডের লেভেলটা ফিল করবা। ঠিক আছে, ভালভ টু ক্লোজ আছে, সবকিছু ক্লোজ আছে। তোমাকে এই প্রথমে এই যে 60 সেকেন্ডের যে কাজটা, এটা তোমাকে করতে হবে। আচ্ছা, কিন্তু এখন এই যে তুমি যে প্রসেস ভেরিয়েবল অবস্থাগুলো আগে জানতে পারতেছিলে, এই যে 5 করে আসতেছে বা 0 করে আসতেছে, মানে এটা যে আস্তে আস্তে বাড়তেছে, 0 থেকে 5 হলো, তারপর 10 হলো, তারপর আস্তে আস্তে 30 হলো। যখন 30 হলো তখন দেখলে যে তুমি সেট পয়েন্টে পৌঁছে গেছো, তখন তুমি ভালভটা ক্লোজ করো। আচ্ছা, তুমি একটা ফিডব্যাক পাচ্ছি না, ঠিক না? এইটা যদি এখন না পাও, তাহলে কিভাবে তুমি কন্ট্রোলারটা ফিল করবে? মনে করো তোমাকে বলা হলো যে একটা সুইচ আছে, তোমার কাছে একটা সুইচ দেওয়া হলো যে এই সুইচটা প্রেস করলে ভালভ 1 ওপেন হয়, আবার সুইচটা যদি আবার প্রেস করো ভালভ 1 ক্লোজ হয়। তোমাকে বলা হলো যে অন্য একটা রুমে একটা পানির কন্টেইনার আছে, সেই পানির কন্টেইনারটা তোমাকে ভরতে হবে। তোমার কাছে জাস্ট সুইচটা দেওয়া হলো, ভালভ ওপেন ক্লোজ করার সুইচটা দেওয়া হলো। তোমাকে বলা হলো যে ওই অন্য রুমে রাখা যে পানির কন্টেইনারটা আছে, ওইটা তোমাকে একটা সেট পয়েন্ট পর্যন্ত ফিল করতে হবে। কিন্তু তোমাকে কোনোভাবেই তোমার জানার উপায় নাই যে আসলে এখানে পানির লেভেলটা কত আছে। তাহলে তুমি কিভাবে ফিল করবো? আমার কোশ্চেনটা বুঝতে পারছো? কোশ্চেনটা কি বুঝে গেছে? মানে তোমাকে বলা হয়েছে যে এই সেম জিনিসটাই তোমাকে করতে হবে, অর্থাৎ কন্টেইনারটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিল করতে হবে। তোমার কাছে এই ভালভটা ওপেন ক্লোজ করার একটা সুইচ আছে, কিন্তু কোনোভাবেই তোমার জানার উপায় নাই যে আসলে এখানে কত লেভেল পর্যন্ত এই পানির লেভেলটা কত হচ্ছে, মানে একটা নির্দিষ্ট, মানে একটা ইনস্ট্যান্ট এখন পানির লেভেলটা কত আছে, সেইটা এখন আর তুমি জানতে পারতেছো না। অর্থাৎ তোমার কাছে কোনো ফিডব্যাক আসতেছে না, কিন্তু তোমাকে কন্টেইনারটা ফিল করতে হবে একটা নির্দিষ্ট সেট পয়েন্ট পর্যন্ত। কিভাবে করবা তুমি এটা? স্যার, ইরোরের ভ্যালুটা দেখো। না, ইরোরের ভ্যালু তো তোমাকে, তার জন্য তোমাকে যে প্রসেস ভেরিয়েবলের মানটা, অর্থাৎ সেন্সর দ্বারা বা কোনো ভাবে এটাকে তোমার জানতে হবে না, তাহলে তুমি বিয়োগ করতে পারবে না। মানে তুমি প্রসেস ভেরিয়েবলটাই জানো না, তুমি তো বিয়োগ, ইরোর তো তোমার প্রসেস ভেরিয়েবলের মানটা জানলে তুমি তো সেট পয়েন্টে বিয়োগ করে ইরোরটা বের করবে। কিভাবে করবা? বলো, তোমাদের কি আইডিয়া মাথায় আসতেছে বলো। স্যার, একভাবে করা যেতে পারে। হুম। স্যার, এই 30 সেন্টিমিটার মার্কে যদি আমরা এমন কোনো সেন্সর বসাতে পারি যেটা স্যার অ্যাক্টিভেট হবে। সেন্সর বসানো যাবে না, সেন্সর বসানো যাবে না। কোনোভাবেই তোমাকে, মানে তুমি জানতে পারবে না যে আসলে লিকুইডের লেভেলটা কত আছে। তাহলে কিভাবে করা যেতে পারে? না স্যার, সেন্সরের কাজটা হবে স্যার এমন যে স্যার মনে করেন, মানে আমরা জানবো না স্যার পানির লেভেলটা কই আছে, বাট স্যার পানির লেভেলটা যদি ওই মার্কটায় টাচ করে তখন স্যার ওইটা আমাকে একটা ভ্যালু, মানে সিগন্যাল দিবে। সেটাই তো এক ধরনের সেন্সর, সেটাই তো এক ধরনের সেন্সর যে তোমাকে জানালো, ফিডব্যাক দিল যে ওই লেভেল পর্যন্ত গেল কিনা। স্যার, জিনিসটা কি এরকম যে আমি ফিডব্যাক পাইতেছি না, বাট হচ্ছে আমি কোনোভাবে এটা অফ করতে হবে? হ্যাঁ, জিনিসটা এরকম, অর্থাৎ তুমি কোনো ফিডব্যাক পাচ্ছ না, কিন্তু তোমাকে ওই 30 সেন্টিমিটার পর্যন্ত ফিল করতে হবে। আচ্ছা, আমি একটু তোমাদের হিন্ট দেই যে সে তোমার যদি এরকম জানা থাকে যে কন্টেইনারটার ভলিউম তুমি জানো এবং কি রেটে ভালভ থেকে পানি আসে, সেটাও যদি তোমার জানা থাকে, তাহলে কি কোনোভাবে বের করা যাবে? তো স্যার, ওয়াটার জি ফ্লো স্যার, রেট থেকে তো তাহলে স্যার তো টি বের পসিবল। করতে পারবো আমরা এখান থেকে। হ্যাঁ, অর্থাৎ তোমার যদি মনে করো কন্টেইনারটার ভলিউম জানা থাকে, সে এটা একটা 30 লিটারের কন্টেইনার, ঠিক আছে, বা এটার হাইট, এটার ক্রস সেকশনের এরিয়া কত, এগুলো সবই যদি জানা থাকে, এবং তোমার এটার যদি ভালভ থেকে কি রেটে পানি আসে, কত লিটার পার মিনিট, বা এটা যদি জানা থাকে, তাহলে কিন্তু তুমি জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে টাইমটা কিন্তু বের করতে পারবে যে এই ভালভটা কতক্ষণ ওপেন রাখলে
তখন 30 সেন্টিমিটার ফিল হতে কতক্ষণ ওপেন রাখা লাগবে এটা কিন্তু বের করা যাবে না? তো সেইটুক সময় তুমি যদি জাস্ট ভালভটা ওপেন রাখো সুইচ অন অফ করে, তাহলেও কিন্তু তুমি 30 সেন্টিমিটার মতো ফিল করতে পারবা। আমার কথা বুঝছো কিনা? জি বুঝা স্যার। গেছে? আচ্ছা, তো এই ধরনের যে কন্ট্রোল সিস্টেমটা আছে এইটা যেটা দেখলাম আমরা এটাকে বলা হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ এইটাতে কোনো ফিডব্যাক আসে না। মানে সেইম জিনিসই তুমি কিভাবে করলা? যেমন যদি এটাকে নিয়ে যাই, এটা কপি করুন। এখানে যদি দেখাই তার মানে এখানে পুরোটা আসে নাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আপনি কি আমাদের কন্ট্রোল সিস্টেম পড়াবেন নাকি রোবোটিক্স পড়াবেন স্যার? এসি আমি তোমাদের অটোমেশন পার্টটা করাবো। কিন্তু আমি যা পড়াবো সেটা বলার জন্য আসলে এই জিনিসটা একটু হালকা আলোচনা করা লাগবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের এখানে কি হচ্ছে দেখো, এখানে আমাদের কোনো সেন্সর থাকতেছে না। অর্থাৎ লুপটা আসলে ক্লোজ হচ্ছে না। তোমার অ্যাকচুয়েটর, তোমার এখানে সেট পয়েন্ট আছে ঠিক আছে, কিন্তু এটা যেহেতু ফিডব্যাক নাই, এটা রাখা না রাখা সেম কথা। তার মানে আসলে আমাদের কন্ট্রোল সিস্টেমটা এরকম হচ্ছে যে কন্ট্রোলার একটা অ্যাকচুয়েটরকে একটা সিগন্যাল দিচ্ছে বা অ্যাকচুয়েটরকে কন্ট্রোল করতেছে, প্রসেসটাকে এইভাবে কন্ট্রোল করতেছে। কোনো ফিডব্যাক আসতেছে না, অর্থাৎ প্রসেস থেকে আর কোনো ফিডব্যাক কন্ট্রোলারে আসতেছে না। এই ধরনের কন্ট্রোল সিস্টেমকে আমরা বলতেছি ওপেন। বুঝে গেছে? তাহলে ওপেন ক্লোজ লুপের পার্থক্য কিনা? দুটোর মধ্যে পার্থক্য বুঝে গেছে? আচ্ছা, এখন বলো তো যে কোনটা ভালো, ওপেন লুপ ভালো না ক্লোজ লুপ ভালো? স্যার ক্লোজ লুপ হওয়া উচিত। স্যার ক্লোজ আচ্ছা, তুমি লুপটা যে ভালো কারণ এখানে আউটপুটটা স্যার ইনপুটের উপরে ডিপেন্ড করে স্যার। মানে তুমি একটু চিন্তা করে দেখো, তুমি অধিকাংশ কাজ যেগুলো করো, যেমন তুমি হাঁটা চলা করো যখন, তোমার এটা কিন্তু ক্লোজ লুপ অনেকটা, ঠিক না? যে তুমি চোখ দিয়ে প্রথম দেখো সেন্সর, এবং তুমি মনে করো সামনে এক স্টেপ নিবা, একটা স্টেপ সামনে আগাবা, তখন তুমি দেখো যে একটা স্টেপ যখন দিচ্ছ তখন আবার ফিডব্যাক পাচ্ছ তুমি যে আসলেই তুমি মানে তুমি যেই জায়গায় তোমার ফুটটা প্লেস করতে চাচ্ছ সেই জায়গায় প্লেস হলো কিনা, বা তুমি কোনো কিছু একটা ধরে পিক করে আরেক জায়গায় তুমি প্লেস ড্রপ করবা, সেটাও কিন্তু তুমি প্রতিনিয়ত তুমি ফিডব্যাক নিচ্ছ যে তোমার হাতটা তুমি যেই জায়গায় নিতে চাচ্ছ, যে জিনিসটাকে মানে পিক করতে চাচ্ছ সেখানে চলে যাচ্ছে কিনা। অর্থাৎ তোমার প্রতিনিয়ত কিন্তু তুমি ক্লোজ লুপে জিনিসগুলো করতেছো, ঠিক না? আবার আমাদের এমন অনেক অ্যাপ্লিকেশন আসবে যেখানে নাকি এই যে আমাদের একটা সেন্সর তো আসলে একটা, এটা তো একটা মানে কস্ট আছে, ঠিক না? যে অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে যেখানে নাকি এত এত সিম্পল অ্যাপ্লিকেশন যেখানে নাকি আবার সেন্সর দিয়ে কন্ট্রোল করার দরকার নাই। জাস্ট টাইমটা ক্যালকুলেট করেই হয়তো আমরা এই কোন একটা প্রসেস কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? তো সেই সকল জায়গায় আমরা একটা সেন্সর দিয়ে এটা দরকার হয় না। অর্থাৎ যে সকল মানে ওপেন লুপ ক্লোজ লুপ দুইটা সুবিধা অসুবিধা আছে। যেমন ক্লোজ লুপ হলে তোমার সেন্সর হচ্ছে তোমাকে মানে ওপেন লুপের সুবিধা হচ্ছে যে এখানে খরচটা হচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে ওপেন লুপ করতে হলে তোমাকে আগে থেকে অনেক কিছু জানতে হবে। অর্থাৎ যেমন এখানে যেমন আমাদের আগে থেকেই জানতে হয়েছে ভালভের ফ্লো রেটটা কত রেটে আসতেছে, আবার পানির কন্টেনারটার ভলিউমটা কত সেটা জানতে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আগে থেকে তোমার জানা লাগবে। তো অনেক এরকম অ্যাপ্লিকেশন হয়তো থাকবে যেখানে নাকি এই জিনিসগুলো কিছু মানে এই ক্যালকুলেশন গুলোই হয়তো অনেক জটিল হবে। সেখানে আমরা আসলে ক্লোজ লুপ করাটাই আমাদের জন্য সহজ হবে। কিন্তু যদি এরকম হয় যে না ক্যালকুলেশন অনেক সহজ, সেন্সর দাম অনেক বেশি, তো সেই সকল জায়গায় আমরা ওপেন লুপ করতে হবে। আমার কথাটা বুঝে গেছে কিনা? তোমরা যখন ক্লোজ লুপ করতে চাচ্ছ, ক্লোজ লুপে কিন্তু তোমার কিছু জানা দরকার নাই। পানি এখানে কত রেটে আসতেছে বা এটার কন্টেইনারটার ভলিউম কত, এগুলো কিছু জানা দরকার নাই। তুমি ফিডব্যাক নিয়ে কন্ট্রোল করতেছো যে আস্তে আস্তে লেভেল বাড়তেছে কিনা। যখন দেখলা যে এখানে চলে গেছে তখন তুমি এটাকে অফ করে দেবে। বুঝে গেছে? তুমি তো আর যখন কোন একটা কন্টেইনারে পানি ফিল করো তখন তো তুমি এত কিছু জানো না। তুমি জাস্ট দেখো, দেখে কন্ট্রোল করো। মানে ফিডব্যাক নিয়ে কন্ট্রোল করো। আরেকটা উদাহরণ দিই, তোমরা যেমন ওয়াশরুমের গিজার এখন তো অনেকের বাসায় গিজার থাকে, যে একটা ঠান্ডা পানির ভাল্ব থাকে, একটা গরম পানির ভাল্ব থাকে, ঠিক না?
তো প্রথমে কি করো তুমি, ঠান্ডা পানির ভালভটা ওপেন করো, তারপর আস্তে আস্তে গরম পানির ভালভটা ওপেন করো। তো অনেক সময় দেখবো যে আবার তুমি ফিডব্যাক নিয়ে নিয়ে দেখো যে তুমি যে পরিমাণ পানিটা দুইটা মিক্স হয়ে যে পরিমাণ পানিটা মানে পানিটা টেম্পারেচার তোমার সহনীয় পর্যায়ে আছে কিনা, ঠিক না? এই তুমি যদি দেখো যে বেশি গরম হয়ে গেছে, তখন আবার তুমি গরম পানির ভালভটা একটু কম ওপেন করো, ঠান্ডা পানির ভালভটা একটু বেশি ওপেন করো। এই যে ফিডব্যাক নিয়ে নিয়ে তুমি কন্ট্রোল করতেছো, ঠিক না? কিন্তু তোমাকে যদি আগে থেকে বলা হতো যে তুমি তুমি কোনো ফিডব্যাক নিতে পারবা না, তুমি একটা ভালভকে এত ডিগ্রি এবং অন্য একটা ভালভকে এত ডিগ্রি ঘুরিয়ে একদম ডাইরেক্টলি তোমাকে ইউজ করতে হবে, তাহলে কিন্তু সেটা কিন্তু ওপেন লুপ হয়ে যেত। তার মানে আমরা দেখো যে আমাদের অনেক কিছু জানতে হতো যে সেক্ষেত্রে গরম পানির টেম্পারেচারটা কত, ঠান্ডা পানির টেম্পারেচারটা কত, গরম পানির ভালভ থেকে কত রেটে পানি আসতেছে, ঠান্ডা পানির ভালভ থেকে কত রেটে পানি আসতেছে। এইগুলো বিভিন্ন ক্যালকুলেশন করে পানির আহ আর আরেকটা জানতে হতো যে আমাদের আহ উম, সেক্ষেত্রে আমাদের পানির স্পেসিফিক হিট কত বা হিট ক্যাপাসিটি কত, এই জিনিসগুলো জানতে হতো। তার মানে ওখানে অনেক ক্যালকুলেশন ওখানে জড়িত আর কি। বুঝতে পারছো কিনা ওপেন লুপ আর ক্লোজ লুপের মধ্যে পার্থক্যটা বুঝছো কিনা? বুঝে গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা যেটা পড়তে যাচ্ছি, আমরা এই পার্টে যেটা দেখবো, আমরা বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটর দেখবো। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটর, এগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখবো। আমরা বিভিন্ন ধরনের সেন্সর দেখবো, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্সর এগুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখবো। আমরা একটা বিভিন্ন ধরনের কন্ট্রোলার বা কন্ট্রোলারটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখবো। এই সেন্সরকে কিভাবে কন্ট্রোলের সাথে কানেক্ট করতে হয়, অ্যাকচুয়েটরকে কিভাবে কন্ট্রোলের সাথে কানেক্ট করতে হয়, এই জিনিসগুলো দেখবো। তো সবকিছু করার পর তারপর কন্ট্রোলার কিভাবে আমাদের কমান্ড দিতে হয়, কন্ট্রোলার দিয়ে তো আমি একটা কোনো কিছু কন্ট্রোল করবো, এই কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি গুলো আমরা দেখবো। কিভাবে কন্ট্রোলারের ভিতর কোড লিখতে হয় সেই জিনিসগুলো আমরা দেখবো। অর্থাৎ এই পার্টটা করার পরে আসলে তুমি আসলে ছোট মানে বেসিক কন্ট্রোল সিস্টেম নিজেই ডিজাইন করতে পারবে। এই কোর্সের লাস্টের দিকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব আমি, এটা একটা সফটওয়্যার ইউজ করে বা ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করে করতে হয়। এটা মানে ফ্রি একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, সেটা ইউজ করে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারবা। তো তোমরা দেখবা যে এই কোর্সে একদম যখন শেষ হবে তোমরা মানে বেসিক কন্ট্রোল সিস্টেম গুলো নিজেরাই ডিজাইন করতে পারবা। অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটর কন্ট্রোলের সাথে কানেক্ট করা, সেন্সর কন্ট্রোলের সাথে কানেক্ট করা, কন্ট্রোলের ভিতরে কোড লেখা, এই জিনিসগুলো তোমরা করতে পারবে। তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া যে কি করতে যাচ্ছি এই কোর্সের এই পার্টটাতে। বুঝে গেছে? অর্থাৎ আমরা আসলে এখানে বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটর পড়বো। অ্যাকচুয়েটরের মধ্যে আসলে আমরা বিভিন্ন ধরনের মোটর দেখবো। মোটরের মধ্যে আমরা এখানে ডিসি মোটর দেখবো, আমরা স্টেপার মোটর দেখবো, আমরা বিভিন্ন ধরনের লিনিয়ার অ্যাকচুয়েটর দেখবো, হাইড্রোলিক, নিউমেটিক। স্যার সার্ভো মোটর দেখবো না স্যার? হ্যাঁ, সার্ভো মোটর মানে সবগুলো আসলে ডিসি মোটরের মতো, এগুলো আমরা দেখবো। সার্ভো মোটরে আসলে মানে একটা পটেনশিওমিটার থাকে, সেটা আমরা দেখবো। আচ্ছা, অ্যাকচুয়েটর, তারপর এখানে আমরা আরো দেখবো সেন্সর দেখবো, বিভিন্ন ধরনের সেন্সরের ওয়ার্কিং ডিসিএল আমরা পড়বো। আমরা ইন্ট্রোডাকশন টু কন্ট্রোল সিস্টেম এটা দেখবো, কন্ট্রোল সিস্টেমের মানে কন্ট্রোলার কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, আমরা ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি গুলো দেখবো। এবং আরো একটা জিনিস আমরা এই কোর্সে দেখবো, সেটা হচ্ছে রোবোটিক্স এই পার্টে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে এই রোবোটিক্স দিয়ে শুরু করব আজকে। আমরা এটা হয়তো আমাদের 3 4 5 মিনিট 4 5টা ক্লাস লাগবে। তারপর আমরা অ্যাকচুয়েটরে চলে যাব, আমরা বিভিন্ন ধরনের মোটর, লিনিয়ার অ্যাকচুয়েটর এই পর্যন্ত দেখবো, এবং আমাদের এই টপিকসটা এইটা মিলে আমাদের সিটিটা হবে রোবোটিক্স এবং অ্যাকচুয়েটরের উপরে। তারপর হচ্ছে আমরা সেন্সর দেখবো, বিভিন্ন ধরনের ইন্টারেকশন টু কন্ট্রোল সিস্টেম, ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো আমরা দেখবো। বুঝে গেছে? কোনো কোশ্চেন আছে কিনা? তো তোমাদের দেখবো যে যেটা জন্য অনেকগুলো ক্লাস নিতে পারি নাই, তোমাদের দেখা যাবে যে কিছু অনলাইন ক্লাস আমার নিতে হচ্ছে, যে ক্লাসগুলো মিস গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের মানে পড়াশোনা করতে হবে আর কি। মানে সিটিটা দেখা যাবে যে আমাদের হয়তো 2 উইক পরেই বা
সিডিটা দিতে হচ্ছে। বা সিডিটা তোমরা পরেও দিতে পারো, ক্লাসে একদম লাস্ট উইকেও দিতে পারো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের আর কি মানে ক্লাসগুলো খুব ফ্রিকোয়েন্টলি হবে আর কি, যেহেতু অনেকগুলো ক্লাস মিস গেছে। বুঝে গেছে? স্যার অনলাইন ক্লাসগুলো কাইন্ডলি ফ্রাইডে ও স্যাটারডে নেওয়ার অনুরোধ রইল স্যার। কেননা রেগুলার বেসিসে ক্লাস থাকে তো স্যার, আসলে আমাদের জন্য কষ্ট হয়ে যায় অন ডে গুলোতে ক্লাস। নেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে ফ্রাইডে স্যাটারডে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা রোবোটিক্স দিয়ে শুরু করব। তো আমরা এটা একটু স্লাইড দিয়ে কভার করি। Okay. আচ্ছা, তো রোবট কাকে বলে? প্রথমে আমাদের রোবটের ডেফিনিশনটা জানতে হবে। তো রোবটকে বলা হচ্ছে যে এটা রিপ্রোগ্রামেবল, অর্থাৎ বারবার তুমি এটাকে প্রোগ্রাম করতে পারবা। মাল্টি ফাংশনাল, ম্যানিপুলেটর। ম্যানিপুলেটর কি, এই জিনিসটা তো আমরা পরে আসতেছি। এবং এইটা যেটা করে, এই ম্যানিপুলেটরটা, এটা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, পার্ট বা টুল মুভ করার জন্য ডিজাইন করা হয়, অথবা কোন একটা স্পেশালাইজ ডিভাইস, মানে স্পেশালাইজ একটা টাস্ক করার জন্য এটাকে ডিজাইন করা হয়। তো থ্রো ভ্যারিয়েবল প্রোগ্রাম মোশনস ফর দ্য পারফরমেন্স অফ এ ভ্যারাইটি অফ টাস্ক। অর্থাৎ এটা একটা রিপ্রোগ্রামেবল ম্যানিপুলেটর, মাল্টিফাংশনাল ম্যানিপুলেটর, যেটা বিভিন্ন পার্ট টুলস কে মুভ করার জন্য অথবা কোনো একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করার জন্য এটাকে বুঝে গেছে? আর রোবোটিক্স হচ্ছে যেই শাখায় আর কি রোবটের আর্ট, নলেজ বেস এন্ড দ্য নো হাউ অফ ডিজাইনিং, অ্যাপ্লাইং এন্ড ইউজিং রোবটস ইন হিউম্যান ইন্টারেস্ট, সেটাই হচ্ছে রোবোটিক্স। বুঝে গেছে? অর্থাৎ রোবোটিক্সে আমরা আসলে রোবট ডিজাইন করা বা এটার যে অ্যাপ্লিকেশন, হ্যাঁ, বা এটার ইউজেজ, সেই জিনিসগুলো যেই শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় রোবোটিক্স। আচ্ছা, এখানে আর বিভিন্ন ধরনের এগুলো একটু তোমরা দেখে নিবা, যে সিচুয়েশন টু প্রমোট ইউজ অফ রোবট বা রোবটের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে। তো আমরা যেটা বললাম যে আমাদের এখানে একটা ওয়ার্ড আমরা নতুন আমাদের জন্য, সেটা হচ্ছে ম্যানিপুলেটর। ম্যানিপুলেটর বলতে আমরা কি বুঝি? তো ম্যানিপুলেটরকে আসলে প্রধানত দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটাকে বলতেছি আমরা লিঙ্ক, আর একটাকে আমরা বলতেছি জয়েন্টস। লিঙ্কস আর জয়েন্টস এর সমন্বয়ে গঠিত। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ঠিক আছে? তাহলে এখানে লিঙ্ক কয়টা আছে? এখানে লিঙ্ক আছে আসলে তিনটা। এটাকে আমরা বলতেছি লিঙ্ক 0 বা লিঙ্ক 1 বলতে পারো। এটা হচ্ছে লিঙ্ক 1, আর এটা হচ্ছে লিঙ্ক 2। আসলে তাহলে লিঙ্ক কাকে বলতেছি আমরা? লিঙ্ক হচ্ছে, লিঙ্কের ডেফিনিশনে যদি আমরা যাই, লিঙ্ক হচ্ছে resistant members having relative motion with respect to one another. তার লিঙ্ক হচ্ছে আসলে রেজিস্ট্যান্ট মেম্বার, যেটার একটা সাপেক্ষে আরেকটা রিলেটিভ মোশন আছে। যেমন দেখো এখানে লিঙ্ক 0 এর সাপেক্ষে লিঙ্ক 1 টা রোটেট করতে পারে। ঠিক আছে? অর্থাৎ এইটার একটার সাপেক্ষে আরেকটা রিলেটিভ মোশন আছে। এইজন্য এটাকে একটা লিঙ্ক বলা হচ্ছে, এটাকে আরেকটা লিঙ্ক বলা হচ্ছে। বুঝা গেছে? একইভাবে এইটার সাপেক্ষে এটার আবার রিলেটিভ মোশন আছে। এটা একটার সাপেক্ষে আরেকটা রোটেট করতে পারে। এজন্য এটাকে একটা লিঙ্ক বলা হচ্ছে, এটাকে একটা লিঙ্ক বলা হচ্ছে। বুঝা গেছে কিনা? তার মানে এখানে কয়টা লিঙ্ক টোটাল? দুইটা না স্যার? 3টা লিঙ্ক টোটাল। কেন এইটা লিঙ্ক হচ্ছে একটা, এটা একটা, এটা এটা বেস একটা, না স্যার লিঙ্ক 0টা? না এটা একটা লিঙ্ক। তার কারণ হচ্ছে যে এইটার সাপেক্ষে তো আরেকটা লিঙ্কের রিলেটিভ মোশন আছে। অর্থাৎ যাদের মধ্যে রিলেটিভ মোশন থাকবে প্রত্যেকটাকে একটা করে লিঙ্ক বলবো আমরা। বুঝা গেছে? মানে তুমি এইটাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ যে এটা তো ফিক্সড, কিন্তু লিঙ্ক 1 এর সাপেক্ষে তো এটা ফিক্স না। লিঙ্ক 1 কে যদি ফিক্স ধরো তাহলে লিঙ্ক 0 তো আসলে রোটেট করতেছে লিঙ্ক 1 এর সাপেক্ষে। বুঝা গেছে?
জি স্যার। ওকে। আচ্ছা, এখানে আরেকটা কথা আসছে যে রেজিস্ট্রেন্ট মেম্বার, এই জিনিসটা কি? রেজিস্ট্রেন্ট মেম্বার হচ্ছে, এটা যদি ডেফিনিশন দেই, এটা ডেফিনিশন হচ্ছে মেম্বার্স which can transmit force with negligible deformation. আচ্ছা, এইটা কিরকম? এটা একটা উদাহরণ দেই। ফোর্স ট্রান্সমিটের বিষয়টা একটু উদাহরণ দেই প্রথমে। মনে করো এখানে একটা ডাস্টার বা একটা ব্লক রাখা আছে। আচ্ছা, এখানে মনে করো একটা রড আছে। আচ্ছা, এখন তুমি যদি এখানে ১০০ নিউটন ফোর্স দিলা, এর ফলে কি হলো? এই যে ব্লকটা মুভ করা শুরু করলো। ব্লকের এখানে হয়তো এই যে যেই সারফেস উপর রাখা আছে এখানে হয়তো কিছুটা ফ্রিকশন আছে। তো ১০০ নিউটন ফোর্স দিলে ব্লকটা মুভ করা শুরু করলো। তার কারণ হচ্ছে যে এখানে হয়তো একটা ফ্রিকশনাল ফোর্স আছে। এটা হচ্ছে ১০০ নিউটন ফোর্স। এটা এফ ফ্রিকশন। এটা হচ্ছে ১০০ নিউটন। মানে ১০০ নিউটন দিলেই এটা সামনের দিকে মুভ করা শুরু করে। ঠিক আছে? তার মানে এখন দেখো, আমরা তো আসলে ব্লকে ডাইরেক্টলি ফোর্সটা দেই নাই। ঠিক না? আমরা তো রডে ফোর্সটা দিছি। এর ফলে ব্লকটাও সামনে মুভ করতেছে। আচ্ছা, এই সেইম কাজটা আমি যদি সেই ব্লক আছে একটা, আমি এবার এই কাজটা একটা রশির মাধ্যমে বা একটা রোপের মাধ্যমে এখানে আমি ফোর্স দিলাম। ১০০ নিউটন ফোর্স দিলাম। এখন কি ব্লকটা মুভ করবে? সেটা একটা রোপ। ব্লকটা কি সামনের দিকে আগাবে? না স্যার। আগাবে না। কিন্তু আমি যদি এদিকে টান দিই, আমি যদি এদিকে রশি দিয়ে এখানে টান দেই, জি স্যার, এখন সামনে আসবে। এখন এইদিকে আসবে আরকি। তার মানে এই রশিটা আসলে এই তোমার এই কম্প্রেসিভ ফোর্স এটাকে ট্রান্সমিট করতে পারতেছে না। তার মানে এই যে এই রডের মধ্যে দিয়ে এই ১০০ নিউটন এইখানেই দিছো, এটা কিন্তু এর ভিতর দিয়ে ট্রান্সমিট হয়ে এখানে যেয়ে লাগতেছে। অর্থাৎ ফোর্সটা কিন্তু এই মেম্বারের ভিতর দিয়ে ট্রান্সমিট হচ্ছে। বুঝা গেছে কিনা? ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে এই যে তুমি যেমন একটা চেয়ারে বসে আছো, ঠিক না? তো তোমার যে ওয়েটটা এটা কিন্তু চেয়ারের যে লেগ গুলো আছে এটার মধ্যে দিয়ে ট্রান্সমিট হয়ে মেঝেতে যাচ্ছে। আবার তোমার এই ফ্লোরে যত আসবাবপত্র আছে, যত কিছু আছে বা তার উপরে যে ফ্লোর গুলো আছে সেগুলো সবার ওয়েট কিন্তু ওই ফ্লোর দিয়ে আবার কলামের ভিতর দিয়ে ট্রান্সমিট হয়ে একদম মাটিতে চলে যাবে। বুঝতে পারছো কিনা? ফোর্স ট্রান্সমিশনের বিষয়টা বুঝছো কিনা? তাহলে জি স্যার। লি লি লিঙ্ক হ্যাঁ, তো রেজিস্ট্রেন্ট মেম্বার হচ্ছে যারা নাকি এরকম ফোর্স ট্রান্সমিট করতে পারে। কিন্তু এর ফলে তাদের খুব একটা মানে খুব কোনো ডিফরমেশনই হয় না। মানে এরা তাদের শেইপের কোনো চেঞ্জ হয় না। শেইপের চেঞ্জ না করেই এরা ফোর্সের ট্রান্সমিশন করতে পারে। তাদেরকে আমরা রেজিস্ট্যান্ট মেম্বার বলি এবং এই রেজিস্ট্যান্ট মেম্বার গুলোর মধ্যে যখন রিলেটিভ মোশন থাকে তখন আমরা এর প্রত্যেকটাকে একটা করে লিঙ্ক বলি। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা? জি স্যার, বলবেন। ওকে। তো ম্যানিপুলেটর এই লিঙ্কের সাথে এর সাথে আসলে জয়েন্টও থাকে। কেন লিঙ্ক গুলো তো একটার সাথে যখন এই রিলেটিভ মোশন গুলো এগুলো জয়েন্টের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জয়েন্ট গুলো দেখতে পাচ্ছি এই জয়েন্ট গুলোকে আমরা বলতেছি রেভুলেট জয়েন্ট। মানে জয়েন্টকে প্রধানত আসলে আমরা দুই ভাবে দেখতে পাচ্ছি, একটা রেভুলেট আর হচ্ছে প্রিজমেটিক। রেভুলেট জয়েন্ট কোনটা? রেভুলেট জয়েন্ট হচ্ছে যে এই জয়েন্ট গুলো যেটা দেখতে পাচ্ছ এখানে, এই জয়েন্টটা বা এখানে দুইটা জয়েন্ট আছে, এগুলো প্রত্যেকটা রেভুলেট জয়েন্ট। বুঝা গেছে? বুঝতে পারছো? এগুলোকে আমাদের মানে রেভুলেট জয়েন্ট মানে হচ্ছে যখন দুইটা লিঙ্ক রেভুলেট জয়েন্টের মধ্যে যুক্ত থাকে তার মানে একটা আরেকটার সাপেক্ষে রোটেট করতে পারে। বুঝা গেছে? স্যার, প্রিজমেটিকটা কেমন তাহলে? হ্যাঁ, প্রিজমেটিকটা কেমন? তো প্রিজমেটিকটা হচ্ছে যে প্রিজম থেকে আসছে।
যেমন এটা হচ্ছে যে একটা লিঙ্কের সাপেক্ষে যদি একটা লিঙ্ক এরকম থাকে, মনে করো একটা লিঙ্ক হচ্ছে এরকম, আর একটা লিঙ্ক হচ্ছে এরকম, যদি এরকম থাকে তাহলে এইটাকে আমরা বলতেছি যে এটা আসলে ফিক্সড আছে, মানে এই পুরোটাকে তুমি বলতেছো লিঙ্ক 0, আর এটাকে তুমি বলতেছো লিঙ্ক 1। তার মানে এটা একটার ভিতরে আরেকটা কি করতেছে, একটা লিনিয়ার মোশন দিচ্ছে, মানে এটা কিন্তু এখান থেকে এই যে এই লিঙ্ক 1টা এটার সাপেক্ষে স্লাইড করতে পারে। আমার কথা বুঝছো কিনা? বোঝা গেছে? তার মানে একটা মানে slide লিনিয়ার মোশন স্লাইড করতে পারে। আচ্ছা, পিস্টন সিলিন্ডার যেমন, তোমরা ইঞ্জিন পড়ে আসছো ঠিক না? তোমরা ইঞ্জিন পড়ে আসছো না? জি স্যার। তো ইঞ্জিনের মধ্যে যে পিস্টনটা থাকে এটাকে তুমি যদি লিঙ্ক 1 বলো, তাহলে সিলিন্ডার যেটা হবে এটা হচ্ছে লিঙ্ক 0। বুঝা গেছে? তার মানে একটার সাথে একটা মোশন কিরকম, লিনিয়ার মোশন। তো এরকম মোশনে যদি যুক্ত থাকে, এরকম ভাবে যদি রিলেটিভ মোশনটা থাকে, তাহলে এই ধরনের জয়েন্টকে আমরা বলছি প্রিজমেটিক জয়েন্ট। বুঝা গেছে কিনা? স্যার যেটা স্পিড থাকবে ওটাকে লিঙ্ক 0 বলবো আমরা। এটা সাধারণত এইভাবেই বলা হয়, যেটা প্রথম একটা লিঙ্ক যেটা স্থির থাকে এটা লিঙ্ক 0 বলা, মানে এটা কোনো এরকম রুলস নাই যে ওটাকে লিঙ্ক 0 বলতে হবে, ওটাকে তুমি চাইলে লিঙ্ক 1ও বলতে পারো বা লিঙ্ক 2ও বলতে পারো। বুঝা গেছে? কোনো সমস্যা নাই। মানে তুমি যদি এটাকে লিঙ্ক 0 না ডেকে তুমি যদি এটাকে লিঙ্ক 1 ডাকো, এটাকে লিঙ্ক 2 ডাকো, এটাকে লিঙ্ক 3 ডাকো, রাখতে পারো। কিন্তু নরমালি এইভাবে কনভেনশন যে এটাকে লিঙ্ক 0 দিয়ে শুরু করে। বুঝা গেছে? জি স্যার। তার মানে বুঝা গেল কিনা ম্যানিপুলেটর আসলে তাহলে লিঙ্ক আর জয়েন্টের সমন্বয়ে গঠিত। আচ্ছা, তো ম্যানিপুলেটরকে আরো মানে অন্যভাবেও বলা যায় যে এরা আসলে বিভিন্ন ধরনের, ফান্ডামেন্টালি এরা তো আসলে লিঙ্ক এবং জয়েন্টের সমন্বয়ে গঠিত। আচ্ছা, কতগুলো লিঙ্ক দেখা যায় যে একটা কাজের জন্য এরা একটা কাজের জন্য এগুলো নিয়োজিত। সেই লিঙ্কগুলোকে একসাথে হয়তো আমরা এভাবে বলতে পারি, আর্ম বলতে পারি। আহ, কতগুলো লিঙ্ক হয়তো আরেকটা কাজের করতেছে, সেটাকে আমরা রিস বলতেছি, আর কতগুলো লিঙ্ক হয়তো আরেকটা কাজ করতেছে, সেটাকে আমরা বলছি ইন্ডিফেক্টর। আচ্ছা, একটা করে আমরা দেখি একটা কি আসলে। প্রথমে আমরা ইন্ডিফেক্টরের কথা বলবো। আচ্ছা, ইন্ডিফেক্টরটা হচ্ছে যে তোমার ম্যানিপুলেটরটা দিয়ে তুমি একটা কাজ করবা, ঠিক না? মনে করো তুমি তোমার এখানে একটা ওকে, তো তোমার মনে করো এইখানে একটা গ্রিপার আছে লাস্টে, এই যে এখানে একটা গ্রিপার আছে, এরকম একটা গ্রিপার আছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার এখানে ইন্ডিফেক্টর, মানে মেইন কাজটা যেই লিঙ্ক গুলো করবে সেটাকে আমরা বলতেছি ইন্ডিফেক্টর। যেমন এটা গ্রিপার না থেকে এটা একটা আহ, মানে এটা হতে পারতো একটা লেজার কাটার। তুমি যদি মনে করো সে ফ্যাব্রিক কাটবা, তখন তোমার ইন্ডিফেক্টরটা নিশ্চয়ই গ্রিপার দিয়ে হবে না, তখন হয়তো এখানে একটা লেজার কাটার লাগবে। তুমি মনে করো তোমার ম্যানিপুলেটর বা রোবটটা দিয়ে তুমি তুমি কারের ডোর পেইন্ট করবা বা কার পেইন্ট করবা, তখন এখানে কি হবে, এখানে একটা পেইন্ট স্প্রে হয়তো হবে ইন্ডিফেক্টরটা। অর্থাৎ ইন্ডিফেক্টরটা হচ্ছে যে যেই কাজ তুমি করবা তোমার রোবট বা ম্যানিপুলেটর দিয়ে, সেই কাজের জন্য যে লিঙ্ক গুলো জড়িত সেই লিঙ্ক গুলোকে হচ্ছে আমরা বলতেছি ইন্ডিফেক্টর। বুঝা গেছে? ইন্ডিফেক্টর বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এরকম গ্রিপার হতে পারে, আহ, তোমার হচ্ছে পেইন্ট স্প্রে হতে পারে, লেজার কাটার হতে পারে, ড্রিল বিট হতে পারে, বা অন্য ধরনের কাটার হতে পারে। ঠিক আছে? অর্থাৎ যেই কাজ তুমি এটা দিয়ে করতে চাচ্ছ সেইটাই আসলে ইন্ডিফেক্টর। ইন্ডিফেক্টর বুঝা গেল কিনা? বুঝতে পারছো? জি স্যার। ওকে, আহ যেমন তুমি কলম দিয়ে যখন লেখো তখন তোমার ইন্ডিফেক্টর আসলে কি, কলমটা, ঠিক না? যেমন তোমার যদি হাতটাকে একটা ম্যানিপুলেটর চিন্তা করো, তো তোমার হাতের দেখো যে হাতের মাথায় মানে যা থাকে, যেমন এই কলম, তুমি যখন লিখতেছো তখন তোমার ইন্ডিফেক্টর একটা কলম। তুমি যখন সে কোনো কি বলা যায়, তুমি মনে করো যখন কোনো সবজি বা কোনো মাছ মাংস এগুলো কাটবা, তখন তোমার ইন্ডিফেক্টর হচ্ছে একটা নাইফ। ঠিক আছে?
তুমি হয়তো যখন কোন একটা স্ক্রু খুলতেছো বা স্ক্রু তুমি টাইট করতেছো তখন হয়তো ইন্ডিকেটর স্ক্রু ড্রাইভার। আমার কথাটা বুঝছো কিনা? অর্থাৎ তুমি যেটা দিয়ে কাজটা করতেছো সেটা হচ্ছে তোমার ইন্ডিকেটর। বুঝে গেছে? বুঝাতে পারছি? আচ্ছা, এরপর আসো তোমার রিস্টে। রিস্টের আগে আমরা আর্মের কথাটা বলি। তো আর্ম কোনটা? আর্ম হচ্ছে যেই লিঙ্ক গুলো তোমার ইন্ডিকেটরটার পজিশনটাকে ডিনোট করে দেয় সেটাকে আমরা বলি হচ্ছে আর্ম। সেই লিঙ্ক গুলোকে একত্রে আমরা বলি হচ্ছে আর্ম। পজিশনটাকে অর্থাৎ তুমি দেখো তোমার হাতের কথাই তুমি চিন্তা করো। তুমি কিন্তু এই তোমার একটা কলমকে তোমার থ্রি ডাইমেনশনাল তোমার সামনে যে 3D স্পেসটা আছে এটার বিভিন্ন জায়গায় তুমি কলমটাকে নিয়ে যেতে পারতেছো। আচ্ছা, এই জন্য যেই লিঙ্ক গুলো তোমার কাজ করতেছে, যেমন তোমার কোন লিঙ্ক গুলো কাজ করতেছে, তোমার শোল্ডারের সাথে যে তোমার আহ, যেটাকে আমরা আর্ম বলি সেটা প্লাস হচ্ছে তোমার ফোর আর্ম, এই দুইটা জিনিসই কিন্তু কাজ করতেছে। মানে এইখানে আর্মের সাথে তোমার হিউম্যান বডির যে আর্ম এটা মিলালে হবে না। হিউম্যান বডিতে আমরা কি বলি? হিউম্যান বডিতে আমাদের শোল্ডারের সাথে যে অংশটা যুক্ত থাকে এটাকে আমরা আর্ম বলি। আর শোল্ডারের নিচে মানে যে আমাদের কোনোর নিচে যে পার্টটা থাকে ওটাকে আমরা বলি ফোর আর্ম, ঠিক না? এলবোর নিচে যে পার্টটা থাকে ওটাকে বলি আমরা ফোর আর্ম। তার মানে হিউম্যান বডির আর্ম আর ফোর আর্ম মিলে এই ম্যানিপুলেটরের আর্ম অংশটা আমাদের কাজ করতেছে। বুঝা গেছে কেন? আমার কথা কি বুঝাতে পারছে? তাহলে হিউম্যান বডির আর্ম আর ফোর আর্ম এই দুইটা মিলে, মানে এক্সাম্পল যদি আমি বলি যে কলমটা হচ্ছে আমার, পেনটা হয়তো আমার, এটা হচ্ছে ইন্ডিকেটর। একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমার আর্ম আর ফোর আর্ম এই দুইটা হচ্ছে আমার মানে ম্যানিপুলেটরের আর্ম। মানে আর্ম বলতে আসলে এটা ইন্ডিকেটরের পজিশনটা ঠিক করে দেয়। আমার কথা বুঝছো কিনা? আচ্ছা, এবার দেখো, এবার আরেকটু কথা চিন্তা করো, রিস্ট কোনটা? রিস্ট হচ্ছে যে তোমার এটা ইন্ডিকেটরের ওরিয়েন্টেশনটা ঠিক করে দেয়। এটা একটু তোমার হাতের দিকে যদি তুমি তাকাও, দেখো যে একটা পজিশনে তুমি কিন্তু এই কলমটাকে বিভিন্ন দিকে ঘুরাতে পারতেছো। তো যেই লিঙ্ক গুলোর সাহায্যে তুমি এই কাজটা করতে পারতেছো সেটাকে আমরা বলতেছি রিস্ট। অর্থাৎ তোমার কবজির সাহায্যে কিন্তু তুমি আসলে কি করতে পারতেছো, এই যে ইন্ডিকেটরটা আছে মানে তোমার যে হাত বলে যেটাকে আমরা হ্যান্ড বলি, সেই হ্যান্ড, এই হ্যান্ডই কিন্তু তোমার, এটাকে কি বলা হয়? হ্যান্ডই তো বলে নাকি, বা পাম বল নাকি? তো এই পুরোটা সবগুলো মিলে ওই লিঙ্ক গুলো মিলে তোমার রিস্টটা গঠন করতেছে। অর্থাৎ যেটা তোমার ইন্ডিকেটরের ওরিয়েন্টেশনটা ঠিক করে দিচ্ছে সেটাকে আমরা বলতেছি রিস্ট। যেই লিঙ্ক গুলো ইন্ডিকেটরের ওরিয়েন্টেশনটা ঠিক করে দিচ্ছে সেটাকে আমরা বলতেছি রিস্ট। বুঝতে পারছো কিনা বলো? আমার কথা কি বুঝা গেছে? জি স্যার। যেমন এখানে যদি একটা 3D ফিগার দেখাই, যেমন দেখো এটার দিকে একটু লক্ষ্য করো। যেমন দেখো এখানে এখানে আর্ম কোনটা? আর্ম বলতেছে ওরা এই যে এই পুরোটা নিয়ে, অর্থাৎ এইখানে এইটা এইটা এটা হচ্ছে এইখান থেকে শুরু করে অর্থাৎ পুরো এই পর্যন্ত, এই পুরোটা হচ্ছে আর্ম। অর্থাৎ এখানে আর্মে কি কি মোশন আছে দেখো, আমি যদি একটু একটা একটা করে দেখে কয়টা লিঙ্ক আছে আর্মে। যেমন এইটা একটা লিঙ্ক, এটাকে তুমি লিঙ্ক 0 বলতে পারো। এটাকে তুমি লিঙ্ক 0 বলো। ওকে, এটা আর্মের একটা অংশ। আচ্ছা, তো দেখো এই লিঙ্ক 0 এর সাপেক্ষে এইটা আবার এরকম ঘুরতে পারে, মানে পুরো বডিটা এটা ঘুরতে পারে। তার মানে এই পুরো অংশটা এটাকে তুমি বলতে পারো লিঙ্ক 1। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা লিঙ্ক 1, লিঙ্ক 1, আর এটা হচ্ছে লিঙ্ক 0। আচ্ছা, তারপর দেখো আর কি আছে। তারপর এইটা আবার এই যে এই অংশটা এইটা আবার এটার সাপেক্ষে রোটেট করতে পারতেছে, দেখছো? এখানে এই যে শোল্ডার সুইভেল বলতেছে, সুইভেল। তাহলে এইটা আমাদের একটা লিঙ্ক, এটাকে আমরা বলতেছি লিঙ্ক 2। ওকে, তারপর দেখো এইটার সাপেক্ষে আবার এইটা একটা এলবো বলতেছে, এটা আবার একটা আছে। এটা মানে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে লিঙ্ক লিঙ্ক 3। তার মানে কয়টা লিঙ্ক নিয়ে আর্ম গঠিত বলো তো? 4টা লিঙ্ক নিয়ে আর্ম গঠিত। বুঝা গেছে? লিঙ্ক 0, 1, 2, 3। তুমি আসলে এই যে
তোমার যে এই রিস্কটা আছে বা এই ইনডিফেক্টর যেটা আছে এটা মাথায় যেটা থাকবে সেটাকে তুমি যে কোনো পজিশনে 3 ডাইমেনশনাল স্পেসের যে কোনো পজিশনে নিয়ে যেতে পারতেছো। আমার কথা বুঝছো কিনা? বুঝে জি গেছি? স্যার। অর্থাৎ এইটা আসলে ইন্ডিকেটরের পজিশনটাকে ঠিক করার জন্য এই 4 টা লিংক আমরা ইউজ করে মানে একত্রে আমরা এই 4 টা লিংককে বলতেছি আর্ম। বুঝতে পারছো? বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো, এরপর এখানে আরো ৩ টা মোশন আছে দেখো। এইটাকে বলা হচ্ছে যে এইভাবে করতে পারে, এটাকে বলা হচ্ছে পিচ। পিচ আসলে এই টার্মগুলো আসলে যে এরোপ্লেন এর সাথে জড়িত। যেমন এরোপ্লেন করে কি যে এরোপ্লেন এটা যদি এরোপ্লেন হয় এরকম শেপের থাকে ঠিক না? এর পাখা থাকে এরকম একটা। তাহলে এরোপ্লেন যখন টেক অফ করার সময় কিন্তু এরোপ্লেন এইরকম শেপের থাকে। এরকম শেপের থাকে। স্যার স্ক্রিন দেখা যায় না। ঠিক না? এখন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায় না? এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যায়? ওকে। তাহলে দেখো এরোপ্লেন কিন্তু টেক অফ করার সময় এটা কিন্তু একটা অ্যাঙ্গেলে থাকে। মানে এটাকে বলা হয় পিচ। বা এরোপ্লেন যখন ল্যান্ড করার সময় এরকম একটা অ্যাঙ্গেলে থাকে, ঠিক না? এই যে এইটাকে আমরা বলতেছি পিচ, মানে পিচ অ্যাঙ্গেল বলে এটাকে। তার মানে এই যে তোমার হাতটার দিকে একটু লক্ষ্য করো। এই হাতটাকে তুমি যদি এইভাবে উপরে নিচে নাও, এটাকে আমরা বলতেছি পিচ করা। যেমন এখানে দেখো, এখানে এই মোশনটা। এই মোশনটাকে আমরা বলতেছি পিচ। অর্থাৎ এই যে এটা যে ঘুরবে, উপরে নিচে যাবে, উপরে নিচে, এইটাকে আমরা বলতেছি পিচ। অ্যাঙ্গেলটাকে বলতেছি পিচ অ্যাঙ্গেল। পিচ অ্যাঙ্গেল বিভিন্ন হতে পারে। এটা আসলে মানে ফিজিক্যালি দেখাতে পারলে ভালো হতো। বুঝতে পারছো কিনা? মানে এটা মনে রাখবা যে এরোপ্লেন যখন টেক অফ করে এবং ল্যান্ড করে তখন এটাকে বলা হয় পিচিং মোশন। টেক অফ করা বা ল্যান্ড। তখন যে অ্যাঙ্গেলটা থাকে এটাকে বলে পিচ অ্যাঙ্গেল। তোমার হাতও কিন্তু এভাবে তুমি উপরে নিচে করতে পারতেছো। আচ্ছা, তারপর আরেকটা আছে দেখো রোল। রোল তোমরা সবাই বুঝো যে রোলটা কি? রোলটা যে যখন নৌকা নদীতে থাকে তখন নৌকাটা কিভাবে দুলে? মানে এটা তো সাইড ওয়াইজ রোল করে। অর্থাৎ নৌকার যদি আমি একটা ক্রস সেকশন নিতাম, নৌকাটাকে হয়তো এরকম দেখা যেত। এখানে মনে করো পানি আছে। এরকম দেখা যেত। তাহলে এইটা কিন্তু রোল যখন করে তখন কোন ডিরেকশনে করে? এই ডিরেকশনে রোল করে না? আমার কথা বুঝছো কিনা? জি স্যার, বোঝা গেছে। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি রোল অ্যাঙ্গেল। তো তোমার হাতের দিকে তাকাও, তুমি কিন্তু হাতটাকে রোলও করতে পারো চাইলে। যেমন পিচ করতে পারতেছো, হাতটাকে উপরে নিচে উঠাতে পারতেছো, চাইলে হাতটাকে এভাবে ঘুরাতে পারতো। মানে ঘুরা মানে কি? রোটেট করা বা রোল করতে পারতেছো। বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে। তাহলে আরেকটা মোশন থাকতেছে যেটাকে আমরা বলতেছি ইয়িং মোশন। তাহলে ইয়িং কোনটা? ইয়িং হচ্ছে যে যখন নাকি এই যে এরোপ্লেন দিয়ে বুঝাই, এরোপ্লেন যখন মানে সে এরোপ্লেন যখন একটা কার্ভ পথে ঘুরে, মনে করো এরকম সোজা যাচ্ছিল এরোপ্লেন, এটা এদিকে ঘুরতেছে, এদিকে ঘুরে এদিকে চলে যাচ্ছে। তার মানে এই যে এক্সিস বরাবর যে মুভমেন্টটা, অর্থাৎ এই জেড এক্সিস বরাবর তার যে মুভমেন্টটা, এটাকে আমরা বলতেছি ইয়িং মুভমেন্ট বা ইয়িং অ্যাঙ্গেল। তোমার হাতও চিন্তা করো যে হাতটা তুমি টেবিলের উপর রাখো। মনে করো টেবিলটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর এক্স ওয়াই মানে টেবিলের লম্ব হবে যেই এক্সিসটা যাবে সেটা হচ্ছে জেড প্লেন। এখন তুমি দেখো হাতটাকে টেবিলের উপর রেখে তুমি কিন্তু হাতটাকে চাইলে জেড এক্সিসে মুভ করতে পারতেছো। দেখো জেড এক্সিসের সাপেক্ষে তুমি এটাকে রোটেট করতে পারতেছো। তাহলে এইটাকে আমরা বলতেছি ইয়িং মোশন বা ইয়িং মোশন। আমার কথা বুঝছো কিনা? বুঝে গেছে? জি স্যার, জি স্যার, বুঝছি। ওকে। তার মানে তুমি দেখো যে তুমি এখন কলমটার কথা চিন্তা করো। তুমি তোমার আর্ম মানে তুমি এই 4 টা লিংক ইউজ করে, মানে তোমার হাতে তো 2 টা লিংক। একটা হচ্ছে আর্ম আর ফোর আর্ম। এইটা ইউজ করে তুমি কলমটাকে সামনের 3 ডাইমেনশনাল স্পেসের যেকোনো জায়গায় নিয়ে যেতে পারতেছো। আচ্ছা, যেকোনো জায়গায় নিয়ে যাওয়ার পরেও এটাকে কিন্তু তুমি পিচিং, রোলিং এবং ইয়ং এর মাধ্যমে কলমটাকে বিভিন্ন ওরিয়েন্টেশনে রাখতে পারতেছো। এটাকে বুঝো কিনা? বুঝতে পারছো? জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে। তার মানে এখন ক্লিয়ার হয়েছে কিনা দেখো যে আমরা যে বলতেছিলাম যে আসলে ম্যানিপুলেটরকে আসলে প্রধানত ৩ টা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্ম। আর্ম হচ্ছে ইন্ডিকেটরের পজিশনটা ডিনেট করার জন্য যে লিঙ্ক গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে আর্ম। আচ্ছা, ইন্ডিকেটরের ওরিয়েন্টেশনটা ডিনোট করার জন্য যে লিঙ্ক গুলো আমরা ইউজ করি সেটাকে বলতেছি রিস্ট। আর লাস্টে যেটা আসলে মেইন কাজটা করে সেটাকে আমরা বলতেছি ইন্ডিকেটর। এবং এই ৩ টা পার্টের সমন্বয়ে আসলে এই ম্যানিপুলেটর গঠিত।
এবং ফান্ডামেন্টালি আর্ম বা রিস্ট বা ইন্ডিপেন্ডেন্ট এরা প্রত্যেকটা হচ্ছে লিঙ্ক এবং জয়েন্টের সমন্বয় গঠিত। বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে এই ছিল আমাদের এখানের ম্যানিপুলেটরের বিষয়টা। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানিপুলেটর আমরা দেখব, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ম্যানিপুলেটর আছে। যেমন এখানে এই কথাগুলো লেখা আছে, দেখো এই যে ম্যানিপুলেটর, ইনডিফেক্টর, জয়েন্ট, লিঙ্ক, রিস্ট, আর্ম, এই জিনিসগুলো এখানে বলা আছে। এই যে প্রিজমেটিক জয়েন্ট, রেগুলার জয়েন্টের কথা এখানে বলা আছে। আচ্ছা আচ্ছা, এরপর একটা টার্ম আসবে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস এটা কি জিনিস? আচ্ছা, তুমি একটু চিন্তা করো, তুমি তো টেবিলে বসা অবস্থায় তুমি তোমার হাতটার কত দূর পৌঁছাতে পারো? বেশি দূর কিন্তু পৌঁছাতে পারে না। অর্থাৎ তোমার এই হাতটা যত দূর পর্যন্ত, অর্থাৎ এই থ্রি ডাইমেনশনাল স্পেসের যতটুকু অংশ আর কি কভার করতে পারে, এইটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। তো রোবটেরও এরকম আছে। রোবটের আর কি মানে ইন্ডিফেক্টরটাকে সে যে থ্রি ডাইমেনশনাল স্পেসের যেই জায়গায় নিয়ে যেতে পারবে, পুরো এই জায়গাটা কি বা রিজিয়নটা কি বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। থ্রি ডাইমেনশনাল যে রিজিয়নটা, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। বুঝতে পারছো কিনা? এটা আরেকটা নাম আছে, এটাকে এনভেলপও বলা হয়। তার মানে এনভেলপ বা ওয়ার্ক স্পেস জিনিসটা কি? ওয়ার্ক স্পেস হচ্ছে তুমি তোমার বা একটা রোবট যেই থ্রি ডাইমেনশনাল স্পেস যেই পয়েন্টে সেই ইন্ডিকেটরটাকে নিয়ে যেতে পারবে, সেটাই হচ্ছে সেই রিজনটা, পুরো থ্রি ডাইমেনশনাল রিজনটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। বুঝা গেছে? জি স্যার। Okay. আচ্ছা, এখন আমরা বিভিন্ন ধরনের আসলে ম্যানিপুলেটর গুলো দেখবো একটা একটা করে। তো প্রথমেই কিছু ম্যানিপুলেটর আছে যেগুলো নাকি আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম গুলো আছে, যেমন তোমরা কার্টেসিয়ান, পোলার কোঅর্ডিনেট, এগুলোর নাম শুনছো। তো এইগুলোর সাথে আর কি মানে হুবহু মিলে যায়, এই জন্য এগুলোর নাম ওভাবেই রাখা হয়েছে। যেমন দেখো এখানে কার্টেসিয়ান ম্যানিপুলেটরের দুইটা ফিগার দেওয়া আছে। যেমন এখানে দেখো, এটা দেখলেই বুঝতে পারবে যে দেখো এখানে কয়টা লিঙ্ক, এগুলো সবগুলো হচ্ছে প্রিজমেটিক জয়েন্ট। তার মানে এখানে একটা লিঙ্ক আছে, দেখো এটাকে তুমি লিঙ্ক 0 নাম দাও। তো লিঙ্ক 0 তার সাপেক্ষে দেখো যে এইটাকে যদি আরেকটা লিঙ্ক বলো, এটা হচ্ছে লিঙ্ক 1 যদি বলো, তাহলে লিঙ্ক 1টা লিঙ্ক 0 সাপেক্ষে আসলে এই যে এই এক্স এক্সিস বরাবর আসলে মুভ করতে পারে প্রিজমেটিক ভাবে। তার মানে এই লিঙ্ক 0 এবং লিঙ্ক 1 একটা প্রিজমেটিক জয়েন্টে যুক্ত আছে। আচ্ছা, তো লিঙ্ক 1 এর সাথে আবার দেখো এইটাকে যদি একটা লিঙ্ক বলো, তাহলে এই লিঙ্কটা কি করতে পারতেছে? এটাকে যদি লিঙ্ক 2 বলো, লিঙ্ক 2টা আবার লিঙ্ক 1 এর সাপেক্ষে প্রিজমেটিক ওয়াই জেড এক্সিস বরাবর আসলে এটা উপরে নিচে যেতে পারতেছে। এটাও একটা প্রিজমেটিক, লিঙ্ক 2 এবং লিঙ্ক 1 পরস্পরের সাথে একটা প্রিজমেটিক জয়েন্টে যুক্ত আছে। আচ্ছা, এরপর যদি একটু লক্ষ্য করো যে এই লিঙ্কটা যেটা আছে, এটাকে তুমি লিঙ্ক 3 বলতে পারো। তাহলে এই লিঙ্ক 3 আবার লিঙ্ক 2 এর সাপেক্ষে দেখো ওয়াই এক্সিস বরাবর এটা প্রিজমেটিক ভাবে মুভ করতে পারতেছে, লিনিয়ারলি মুভ করতে পারতেছে। তার মানে এখানে টোটাল কয়টা লিঙ্ক আছে? 4টা লিঙ্ক আছে। এবং এগুলোর প্রত্যেকটা, এই যে 4টা লিঙ্ক একটার সাথে আরেকটা আসলে প্রিজমেটিক জয়েন্টে যুক্ত, এবং এইটা অনেকটা আমাদের কার্টেসিয়ান যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, তিনটা যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থাকে, সেইভাবেই কিন্তু এইটা মুভ করতেছে। ঠিক না? এই জন্য এই ধরনের ম্যানিপুলেটরকে বলা হচ্ছে কার্টেসিয়ান ম্যানিপুলেটর। এবং 3P বলতে বোঝা যাচ্ছে যে এখানে আসলে তিনটা প্রিজমেটিক জয়েন্ট আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে 3P। বুঝা গেছে কিনা? এবং এটা ফিজিক্যালি যদি কেমন থাকে এটা দেখো, তাহলে এটা এরকম থাকে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এইটার আরেকটা ভ্যারিয়েশন আছে যেটাকে বলা হয় গ্যান্ট্রি রোবট। তো গ্যান্ট্রি রোবটটা আসলে এটা একই রকম, এখানে ওই যে তিনটা এক্সিস বরাবরই মুভ করে, কিন্তু এটা যেটা দেখা যায়, এটা অবজেক্ট, যে জিনিসগুলো অবজেক্ট গুলোকে এটা আসলে উপর থেকে মানে অ্যাক্সেস করে। মানে অবজেক্টটা এই যে এখানে যদি থাকে অবজেক্টটা, তো অবজেক্টটাকে সে উপর থেকে অ্যাক্সেস করে আর কি। ঠিক আছে? এটা যে ফিজিক্যালি তুমি এখানে দেখতে পাচ্ছ, ফিজিক্যাল ফিগারটা তুমি দেখো এখানে, যে এখানে অনেক বড়, মনে করো তোমার যদি ওয়ার্ক স্পেস হয়, যে এক জায়গা থেকে নিয়ে অন্য এক জায়গায় পৌঁছাতে যাচ্ছ, তখন হচ্ছে এই যে আমরা এরকম গ্যান্ট্রি রোবট ইউজ করবো। এখানে কি বুঝতে পারতেছো কিনা যে এই দেখো এই যে এই জিনিসটা হচ্ছে সেই পিক করতেছে, তো এইটা এই বরাবর, এই রেল বরাবর আসলে মুভ করতেছে, এইটা আবার হয়তো এই রেল বরাবর মুভ করতেছে। বোঝা গেছে কিনা? বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এইটাও কিন্তু একটা 3P রোবট, কিন্তু এটা গ্যান্ট্রি রোবট বলতেছি আমরা এই ধরনের কনফিগারেশন। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যালটা কিরকম আমি একটু বুঝাই তোমাদের। তো সিলিন্ড্রিক্যালটা হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তোমাদের জানা আছে কিনা? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে, কিন্তু এটা জাস্ট একটা জেড এক্সিস আছে। কিরকম? যেমন
আহ, আমরা একটা রেফারেন্স ফ্রেম চিন্তা করি, সে আমাদের এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস, কার্টেসিয়ান কোঅর্ডিনেট চিন্তা করলাম। এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যে কোনো একটা পয়েন্ট কে আমরা কিভাবে ডিনোট করি, এক্স ওয়াই জেড দ্বারা, ঠিক না? এবং এটা যদি আমরা এক্স কোনটা, ওয়াই কোনটা, জেড কোনটা, এগুলো আমরা সবাই জানি যে এটাকে আমরা বলি হচ্ছে, অর্থাৎ এক্স এক্সিস বরাবর যে কম্পোনেন্টটা থাকে এটাকে তুমি এক্স বলো, ওয়াই এক্সিস বরাবর যে কম্পোনেন্ট ওয়াই। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আসলে পোলার, পোলারে কিভাবে বলো যে এই পয়েন্টটাকে পোলারে কিভাবে দেখাও তুমি? পোলারে তুমি, আমরা যদি বলি যে পোলারে কিভাবে দেখাই, সে পোলারে এই যে পয়েন্ট আছে এটাকে তুমি কিভাবে ডিনোট করো? আর থিটা দিয়ে। আর থিটা, অর্থাৎ এই অরিজিন থেকে যে দূরত্বটা আছে সেটাকে তুমি আর দ্বারা প্রকাশ করো, আর এই এক্স এর সাথে যে কোণটা উৎপন্ন করে এটাকে তুমি থিটা দ্বারা প্রকাশ করো। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেটা করে যে এই পয়েন্টের কোঅর্ডিনেট এইভাবে দেখে আর থিটা, আর থিটা এবং জেড। বুঝা গেছে? তাহলে যে কোনো একটা পয়েন্টকে পৌঁছাতে হলে সেটা আর বরাবর যাবা, মানে থিটা ডিগ্রিতে আর বরাবর যাবা, তারপর উপরে জেড বরাবর যাবা। মানে এটা পোলার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটটা অনেকটা পোলার কোঅর্ডিনেটের মতো, শুধুমাত্র একটা জেড এক্সিস থাকে। আমার কথা বুঝছো কিনা? তার মানে একটা জি স্যার। কোঅর্ডিনেটে, মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কোনো একটা পয়েন্টকে আমরা কিভাবে ডিনোট করি? তার মানে এটার একটা এটার একটা আর থাকবে, এটার একটা থিটা থাকবে, আর এটার একটা জেড থাকবে। তার মানে হচ্ছে আর থিটা জেড। বুঝেছে স্যার, বলতে? এখানে যে হ্যাঁ থিটাটা, এটা কি সবসময় এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে নিতে হবে? এটা কি ফিক্স হ্যাঁ বা হ্যাঁ, নিয়ম এক্স আছে এক্সিস এর কোনো? সাথে এটা হ্যাঁ ফিক্স, এটা এক্স এক্সিস এর সাথে যে এক্স এক্সিস এর সাথে যে কোনটা উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। মানে স্যার শুধু পজিটিভ দিকের সাথে, নাকি এটা দিক অনুযায়ী পজিটিভ বা নেগেটিভ যে মানে কোনো দিকের সাথে? পজিটিভ দিকের সাথেই তো, যদি নেগেটিভ দিকের সাথে হয় আচ্ছা। সেটা অ্যাঙ্গেল বেড়ে যাবে। বুঝে গেছে? ও আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। বুঝে গেছে, ওকে। তাহলে দেখো এখন আমাদের এই রোবট গুলো বা সিলিন্ড্রিক্যাল রোবট গুলো সেম ওয়েতে কাজ করে। দেখো যে সে আমার এইখানে যে এই যে অ্যাঙ্গেলটা ঘুরতেছে, এই যে অ্যাঙ্গেলটা ঘুরতেছে এইটা কোনটা আসলে দেখো, মানে এই বরাবর যেটা এদিকে যাচ্ছে এটা হচ্ছে আর, মানে এটা যদি কম বেশি হয় তার মানে আর কম বেশি হচ্ছে। বুঝা যায়? আর এই বরাবর যে একটা প্রিজমেটিক জয়েন্ট আছে এইটা মানে হচ্ছে জেড। বুঝা যায়? আর এই বরাবর যেটা জি ঘুরতেছে স্যার। এটা হচ্ছে থিটা। এটা বুঝো কিনা দেখো তো, এটা একটু বুঝছো কিনা? জি স্যার, মানে তার মানে এই কোঅর্ডিনেটে কন্ট্রোল হবে এভাবে। হ্যাঁ, মানে কোঅর্ডিনেটের মানে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সাথে একদম সিমিলার। তার মানে এটাকে তুমি যদি লিঙ্ক 0 বলো, তার মানে লিঙ্ক 0, আর এটাকে তুমি যদি লিঙ্ক 1 বলো, তার মানে লিঙ্ক 0 লিঙ্ক 1 এর সাপেক্ষে কি করতে পারে, বা লিঙ্ক 1 লিঙ্ক 0 এর সাপেক্ষে রোটেট করতে পারে। এবং রোটেট করলে যেই কোঅর্ডিনেটটা চেঞ্জ হয় সেটা কোনটা? থিটা কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়। বুঝা গেছে? তারপর লিঙ্ক 1 এর সাপেক্ষে লিঙ্ক 2 যেটা আছে, এই লিঙ্ক 2 আবার কি করতে পারে? একটা প্রিজমেটিক জয়েন্টে যুক্ত, এবং এটা এই যে জেড এক্সিস বরাবর উপরে নিচে মুভ করতে পারে। অর্থাৎ লিঙ্ক 1 তো দুইটা দিয়ে ফেলছে নাকি, এটা লিঙ্ক 2 হবে। অর্থাৎ লিঙ্ক 2 টা এত ই করা যায় না। যাই হোক, মানে তাহলে একটু দেখো, লিঙ্ক 0 এর সাপেক্ষে লিঙ্ক 1 টা একটা রেগুলেট জয়েন্টে যুক্ত আছে, এবং এইটা রোটেট করলে আসলে থিটা কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়। আচ্ছা, একইভাবে লিঙ্ক 1 এর সাথে লিঙ্ক 2 টা এটা একটা প্রিজমেটিক জয়েন্টে যুক্ত আছে, এবং এটা উপর নিচ করলে আসলে জেড কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়। আর লাস্টে যেটা আছে লিঙ্ক 3, এই লিঙ্ক 3 লিঙ্ক 2 এর সাথে আসলে আরেকটা প্রিজমেটিক জয়েন্টে যুক্ত আছে, এবং এইটা মুভ করলে আসলে লিঙ্ক 3 লিঙ্ক 2 এর সাপেক্ষে মুভ করলে আসলে আর কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়। তার মানে আমাদের ইনডিফেক্টরটা কোথায় থাকবে বলো তো? ইনডিফেক্টরটা আসলে এইখানে থাকবে। মনে করো এখানে যদি একটা গ্রিপার থাকতো, এরকম একটা গ্রিপার। বুঝা গেছে? এবং গ্রিপারের এই পজিশনটাকে আমরা বলতেছি আর থিটা জেড। বুঝা গেছে কিনা বলো? জি স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে সেই ফিজিক্যালি দেখতে এরকম। বুঝতে পারছো? অর্থাৎ এইটা এটার সাপেক্ষে এরকম ঘুরতে পারে, এটার সাপেক্ষে এটা উঠতে পারে, আর এটার সাপেক্ষে এটা এভাবে সামনে পিছনে আসতে পারে। বুঝে গেছে? কোনো কোশ্চেন থাকছে?
দেখতে পাচ্ছ কি কি ডিসকানেক্ট হয়ে গেছে? ক্লাস কি শেষ স্যার আজকের মতো? আজকের মতো কয়টা বাজে? 10:20 বাজে। আচ্ছা আরেকটা স্যার কথা আজকে ভাই, এই পর্যন্ত রাখলে ভালো হয়েছে। রাখলে ভালো হয় না? জি স্যার, অন্যদিন মানে ফ্রাইডের দিকে একটু বেশি পড়াই দিন স্যার, আজকে একটু ছুটি দিলে ভালো হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সিলিন্ড্রিক্যাল পর্যন্ত থাকুক, ঠিক আছে? আচ্ছা তাহলে আচ্ছা। তোমরা, আমি তোমাদের তোমার কি স্ক্রিন দেখতে পাও? না স্যার। ওকে, আচ্ছা তোমরা, আমি চ্যাট অপশন অন করে দিচ্ছি। তোমরা যেটা করবা, তোমাদের লাস্টের 2 ডিজিট লিখলেই হবে। আর যদি কেউ অন্য ব্যাচের থাকো, রিয়ার থাকো, তাহলে 2 ডিজিট লেখার পরে ব্র্যাকেটে তোমার ব্যাচটা, যেমন তুমি যদি 47 ব্যাচের হও বা 46 ব্যাচের হও, ব্র্যাকেটে 46 বা 47 বা 45 এভাবে লিখে দিবা। ঠিক আছে, আমি চ্যাট অপশনটা অন করে দিচ্ছি। ওকে, তোমরা এখানে দিতে পারবা, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা দিয়ে তোমরা লিভ নিতে পারো। তো অনেকেই এখন জয়েন করতে চাচ্ছ, আমি আজকে অ্যালাউ করতেছি, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে অ্যাটেন্ডেন্সের সময় এরকম জয়েন করতে দেওয়া হবে না, ঠিক আছে? স্যার আমরা তো হচ্ছে ফ্যাব্রিক এন্ড দুইটাই আছে, তো আমরা কিভাবে